একটা সময় ছিল যখন মানুষ ভেবেছিল বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনলেই সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু প্রকৃতি কখনোই নিয়ন্ত্রণ মেনে চলে না। একটা গোপন দ্বীপ নাম সেন্ট হবার্ট, সেখানে বহির্বিশ্বের চোখের আড়ালে ইন্ডিয়ান নামে একটি কোম্পানি চালাচ্ছিল পরীক্ষা নিরীক্ষা। তারা শুধু ডাইনোসর নয়, মিউট্যান্ট ডাইনোসরও বানাচ্ছিল, একটা বিশেষ প্রজাতি যার নাম ডিরেক্স। তারপর কেটে গেছে এক যুগ, ডাইনোসরেরা আজও বেঁচে আছে। তারা লুকিয়ে আছে উষ্ণ অঞ্চলের গভীর জঙ্গল, সমুদ্র আর পাহাড়ে। কিন্তু তখনই আসে পার্কার জেনেটিক্স নামে এক মেডিকেল কোম্পানি, যাদের চোখ পড়েছে ডাইনোসরদের জেনেটিক কোডে। তাদের বিশ্বাস, ডাইনোসরদের জিন দিয়ে তৈরি করা যাবে এমন এক ঔষধ যা হার্টের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে। তারা গোপন একটি টিম গঠন করে। তাদের মিশন হচ্ছে যেখানে ডাইনোসররা বসবাস করে সেখানে গিয়ে 3টি বৃহৎ ডাইনোসরের ব্লাড স্যাম্পল সংগ্রহ করা। এটাই হলো জুরাসিক ওয়ার্ল্ড হেডিবার্থ, অর্থাৎ পুনর্জন্ম। এক নতুন যুগ, এক নতুন ভয়, আর এক নতুন লড়াই টিকে থাকার জন্য। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। এই সিনেমাটি শুরু হয় বর্তমান সময় থেকে 17 বছর আগের ঘটনা দিয়ে, অর্থাৎ 2010 সাল থেকে। 2010 সালে আমরা দেখতে পাই ফ্রেঞ্চ গয়ানা থেকে প্রায় 22,000 মাইল দূরে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে অবস্থিত একটি রহস্যময় দ্বীপ সেন্ট হবার্ট। সেখানে তৈরি করা হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তর রিসার্চ সেন্টার, যার নাম ইনজেন। এই ল্যাবে মূলত কিছু বিজ্ঞানী এবং ডাক্তাররা মিলে ডাইনোসরদের মিউটেশন বা জেনেটিক পরিবর্তন নিয়ে কাজ করছিল। মানে তারা বিভিন্ন ডাইনোসরের রক্ত সংগ্রহ করে তাদের ডিএনএতে পরিবর্তন আনছিল, যাতে করে তারা বর্তমান ডাইনোসরদের ক্রস ব্রিডিং করে আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর ডাইনোসর তৈরি করতে পারে। ইনজেন কোম্পানি তাদের ল্যাব ইতিমধ্যেই অনেক ডাইনোসরকে মিউটেট বা পরিবর্তন করে ফেলেছিল, যাদের সবাইকে বড় বড় কন্টেনারে রাখা হয়েছিল। আর এখন তারা যে ডাইনোসরটিকে মিউটেট করছিল সেটার নাম তারা দিয়েছিল ডিরেক্স। আর এই কাজ চলাকালীন সেখানে একজন বিজ্ঞানীর ফেলে যাওয়া একটি চকলেটের প্যাকেট বাতাসে উড়ে গিয়ে বুলেট প্রুফ দরজার ভেতরে আটকে যায়, এবং যে কারণে সেখানে মেল ফাংশনস দেখা দেয়। তখন মিউটেশনের কাজটি হঠাৎ করে থেমে যায়। পুরো ল্যাবে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। সবাই বেরিয়ে আসলেও তখন ল্যাবের একজন সায়েন্টিস্ট, যে কন্টেনারে ডিরেক্সটিকে মিউটেট করা হচ্ছিল, সেই রুমে আটকা পড়ে যায়। ততক্ষণে ডাইনোসরটি জেগে ওঠে এবং সেখানে থাকা অনেক সায়েন্টিস্টকে মেরে ফেলে। এখানে আমরা দেখতে পাই ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে যে ডাইনোসরগুলো তৈরি করা হয়েছে সেগুলো দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। তারপর মুভি সিন চলে আসে বর্তমান সময় 2027 সালে। মানে এই ঘটনার প্রায় 17 বছর কেটে গেছে, যেখানে আমরা জানতে পারি আজ থেকে 32 বছর পূর্বে বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে ডাইনোসরদের পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। কিন্তু বর্তমান সময়ে ডাইনোসরদের বেঁচে থাকার জন্য পূর্বের মতো কোনো পরিবেশ ছিল না। বাতাসে অক্সিজেনের মাত্রা কম এবং সূর্যের তাপমাত্রা বেশি হওয়ায় ডাইনোসরেরা এই পরিবেশে কোনোভাবেই নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না। কিন্তু ইকুয়েডরের আশেপাশে কিছু দ্বীপে এখনও বেশ কিছু ডাইনোসর নিরাপদে বসবাস করে, কারণ সেখানকার পরিবেশ ও প্রকৃতি তাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত ছিল। কিন্তু মানুষদের সেসব দ্বীপে যাওয়া ছিল আইনগতভাবে সম্পূর্ণ নিষেধ। যাই হোক, এখন আমাদেরকে দেখানো হয় নিউ ইয়র্ক সিটি, যেখানে একটি বিশাল তৃণভোজী ডাইনোসর অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিল, যার কারণে রাস্তাঘাটে জ্যাম বেঁধে যায়। আর এই জ্যামের মধ্যে মার্টিন নামের একজন লোক আটকে যায়। মার্টিন আমেরিকার এক বিশাল বড় পার্কার জেনেটিক্স নামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাডভাইজার ছিল। সে আজকে বেনেট নামে একজন মহিলার সাথে দেখা করতে এসেছে। বেনেট ইতিমধ্যেই তার গাড়িতে এসে বসে পড়ে। বেনেট তাকে বলে, তুমি আমাকে কেন খুঁজছো? আমার খোঁজ তোমাকে কে দিয়েছে? মার্টিন তখন উত্তর দেয়, পালো নামে একজন প্রাক্তন আর্মি অফিসার তোমার অনেক প্রশংসা করেছে। সে বলেছে তুমি নাকি যে কোনো জিনিসই খুঁজে পেতে পারো। আমি আসলে তোমাকে একটা কাজ দিতে চাই। এই কাজের বিনিময়ে তোমাকে অনেক টাকা দেওয়া হবে। টাকার পরিমাণটা এতই বেশি যে জীবনে আর তোমাকে অন্য কোনো কাজ করতে হবে না। বেনেট কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি কাজ? মার্টিন তখন বেনেটকে নিয়ে যায় একজন জীববিজ্ঞানীর কাছে। সে জীববিজ্ঞানীর নাম ছিল হেনরি। হেনরি ডাইনোসরদের কঙ্কাল দিয়ে একটি ছোটখাটো অ্যামিউজমেন্ট পার্ক চালাতেন। সেখানে একটি ভিডিও চিত্রের মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীর বিভিন্ন প্রান্তের সব ডাইনোসর পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে এক এক করে মারা যাচ্ছে। বিজ্ঞানীরা তাদের বাঁচানোর চেষ্টা করেও সফল হয়নি। মার্টিন হেনরির সামনে সবকিছু খুলে বলেন। তাদের প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের হার্টের নানা রোগের চিকিৎসার জন্য একটি বিশেষ ওষুধ তৈরি করা। কিন্তু এই ওষুধ তৈরির জন্য তাদের দরকার 3 প্রজাতির ডাইনোসরের রক্ত। 3 প্রজাতি হলো মাটিতে হাঁটা টাইটানোসরাস, সমুদ্রে সাঁতার কাটা মজোসরাস এবং বাতাসে উঠতে পারা ক্যাটজাল কোয়াটলেস। এই 3 প্রজাতি হলো মাটি, পানি এবং আকাশে থাকা সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসর। ওষুধ তৈরির জন্য তাদের রক্ত সংগ্রহ করতে হবে, কারণ এই ডাইনোসরেরা গড়ে 100 বছরের বেশি বাঁচে। যেহেতু ডাইনোসর আকার অনেক বড় হয়, সেহেতু তাদের হৃৎপিণ্ড বা হার্ট বিশাল আকারের হয়ে থাকে।
আর বড় হাড় থাকার মানে তাদের হৃৎপিণ্ডের পেশিগুলো অনেক বেশি শক্তিশালী। কিন্তু তাদেরকে এই ডাইনোসরগুলো জীবিত থাকা অবস্থায় রক্তের স্যাম্পল নিতে হবে, কারণ ডাইনোসরগুলো মারা যাওয়ার সাথে সাথে তাদের রক্ত থেকে অক্সিজেন আলাদা হয়ে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়, তাই সে রক্ত আর কোনো কাজেই আসে না। কাজটি যেহেতু অনেক ঝুঁকিপূর্ণ, তাই মার্টিন তাদেরকে এই কাজটি করার জন্য $10 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়। এত টাকার কথা শুনে বেনেট সাথে সাথে রাজি হয়ে যায়। কিন্তু হেনরি যেহেতু একজন শান্তিপ্রিয় সাদামাটা জীববিজ্ঞানী, তাই সে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে সেও রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে একটি প্রাইভেট প্লেনে চড়ে সুরিনামের রাজধানী প্যারামারিবোতে রওনা দেয়, কারণ এখানে বেনেট মিশনে যাওয়ার জন্য তার এক পুরনো বন্ধুকে নিতে এসেছিল। বেনেটের সে বন্ধুর নাম ডানকান, যিনি একসময়ে ইউএস আর্মির হয়ে কাজ করতেন। এখানে আসার পর ডানকান তাদের জানায় সে এই মিশনে যেতে পারবে না, তার বোটে নাকি কিছু সমস্যা দেখা দিয়েছে। মার্টিন এবং বেনেট তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডানকান কোনোভাবেই এই মিশনে যেতে চাইছিল না। তাই বেনেট মার্টিনকে বলে, তুমি যদি $10 মিলিয়ন দ্বিগুণ করে দিতে পারো, আমি তাহলে ডানকানকে রাজি করিয়ে নেব। কথাটা শুনে মার্টিন বুঝে যায় যে বেনেট এবং ডানকান প্ল্যান করে টাকাটা বাড়িয়ে নিচ্ছে। কিন্তু তাতে মার্টিনের কোনো সমস্যা নেই, কারণ একবার ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারলে তারা তখন প্রচুর ডলার ইনকাম করতে পারবে। আর তাছাড়া এই কাজটি ছিল সম্পূর্ণ অবৈধ এবং খুবই ঝুঁকিপূর্ণ, যে কেউ এই কাজ করতে রাজি হবে না। আর তাছাড়া যদি কোনো দেশের কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলে তাহলে অনেক বিপদ হয়ে যাবে। তাই মার্টিন রাজি হয়ে যায়। বেনেট সঙ্গে সঙ্গে একটি টিম গঠন করে। সেখানে ডানকানের পাশাপাশি নেওয়া হয় ববি নামের আরেকজন স্পেশাল ফোর্স অফিসারকে, যিনি তাদের সুরক্ষার দায়িত্বে থাকবেন। আর বাকি দুজনের নাম লেকার্ক ও নিনা। সবশেষে তারা ডানকানের একটি নৌকা নিয়ে ইকুয়েডরের সে দুর্গম দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দিতে শুরু করে। পথিমধ্যে দেখা যায় ববি নিরাপত্তার জন্য নিউরোটক্সিন নামক একটি বিষ সঙ্গে এনেছিল। এই বিষের উদ্দেশ্য ছিল, যদি ডাইনোসররা অপ্রতিরোধ্য হয়ে ওঠে তাহলে তাদেরকে মুহূর্তের মধ্যে নাশ করা যাবে। তবে বিজ্ঞানী হেনরি এই বিষ প্রয়োগে একদমই সম্মতি দিচ্ছিলেন না, কারণ তাদের উদ্দেশ্য ছিল ডাইনোসরদের মারা নয়, বরং শান্তিপূর্ণভাবে তাদের রক্ত সংগ্রহ করা। রক্ত সংগ্রহের জন্য মার্টিনের কোম্পানি একটি বিশেষ ডিভাইস তৈরি করেছিল, যেটা বন্দুকের মাথায় লাগিয়ে ফায়ার করলে ছোট বোতলটির মাথায় লাগানো একটা বড় সুই ডাইনোসরের 4 ইঞ্চি মোটা চামড়া ভেদ করে রক্ত শুষে নিয়ে আসবে। তারপর সেই ছোট বোতলটি রকেটের মতো উপরে উঠে গিয়ে এবং সেটার মধ্যে থাকা ছোট প্যারাশুট খুলে সেটি আবারও নিচে চলে আসে। প্রথমে হেনরি ফায়ার করতে চাইলে বেনেট তাকে বোঝায় যে তখন তাদেরকে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। সে তখন ডিভাইসটির দায়িত্ব বেনেটকে দিয়ে দেয়। পরবর্তীতে আমরা সমুদ্রের মাঝখানে আরেকটি ছোট নৌকা দেখতে পাই। নৌকাটির মধ্যে ছিলেন ডেভিড নামের একজন ব্যক্তি, সাথে তার 2 মেয়ে তেরেসা এবং বেলা, এবং তেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ার। তারা সবাই সাউথ আফ্রিকার রাজধানী ক্যাপটাউনের উদ্দেশ্যে সমুদ্রপথে যাচ্ছিল। তারা খুব আনন্দ করে যাত্রা করছিল, কিন্তু ডেভিড জেভিয়ারকে একদমই পছন্দ করত না। সে তার মেয়েকে প্রশ্ন করছিল, তুমি এই ছেলেটাকে কি দেখে পছন্দ করলে? তেরেসা তখন উত্তর দেয়, বাবা, আমি জানি সে আমার জন্য সবকিছুই করতে পারবে, এটাই আমাকে ওকে ভালোবাসার জন্য যথেষ্ট। তারা এসব গল্প করতে করতে হঠাৎ দূর সমুদ্রে বিশাল কিছু ছুটে আসতে দেখে। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো ডলফিনের দল অথবা বড় কোনো তিমি, কিন্তু তা নয়। তাদের সামনে চলে আসে একটি প্রাগৈতিহাসিক বিশাল ডাইনোসর মজোসরাস। তারা বুঝতে পারছিল না কেন এই বিশাল ডাইনোসর তাদের ছোট নৌকাটিকে ধাক্কা দিল। নৌকাটা তো আর ডাইনোসরের খাবার হতে পারে না। মজোসরাসের এক ধাক্কায় তাদের নৌকাটি উল্টে যায়। ডেভিড এবং তার 2 মেয়ে সমুদ্রে পড়ে গেলেও জেভিয়ার নৌকার ভেতরে আটকা পড়ে যায়। ডেভিড তখন দ্রুত তার 2 মেয়েকে নৌকার উপরে উঠতে বলে এবং প্রাণপণের চেষ্টা করে জেভিয়ারকে নৌকার ভেতর থেকে বাঁচিয়ে নেয়। অদ্ভুতভাবে সে বিশাল মজোসরাস তখন তাদের আশেপাশে ঘুরলেও তাদের উপর কোনো আক্রমণ করে না। এদিকে আমরা নৌকার ভেতরে বেনেট এবং তার দলকে দেখতে পাই। তারা মিশন পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু বেনেট জানতো এই মিশন অনেক বিপজ্জনক হতে চলেছে। সে ডক্টর হেনরির সঙ্গে বসে বসে মিশনের পরিকল্পনা করে। এইভাবে দিন কেটে যায়। পরদিন সকালে হঠাৎ করে ডানকান তাদের রেডিওতে একাধিকবার মেইডে সিগন্যাল পায়। সাধারণত যে কোনো জাহাজ বা বিমানের সমস্যা হলে সাহায্যের জন্য এই সিগন্যাল পাঠানো হয়। ডানকান সিগন্যাল শুনেই সবার সঙ্গে মিটিং করে বলে, আমাদের থেকে প্রায় 28 মাইল দূরে কেউ বারবার সাহায্যের জন্য সংকেত পাঠাচ্ছে, আমাদের ওদেরকে সাহায্য করতে হবে। বেনেট এই কথা শুনে সম্মতি জানায়, কিন্তু ববি বলে, আমরা তো মজোসরাসকে খুঁজে পেয়েছি, তাকে খুঁজে রক্ত সংগ্রহ করতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমরা 2 ঘন্টা পরে ওদের সাহায্য করব। সমুদ্রের পানিও গরম আছে, আশা করি কেউ মারা যাবে না। মার্টিন ও ববির একমত ছিল, কারণ তাদের আসল লক্ষ্য ছিল ডাইনোসরের রক্ত সংগ্রহ করা। তবে ডানকান বলে, আমরা আগে যারা বিপদে পড়েছে তাদেরকে বাঁচাবো, পরে আবারও 2 ঘন্টা সময় নিয়ে মজোসরাসকে খুঁজে নেব। ডানকান নৌকার মালিক হওয়ায় তার আদেশ পেয়ে সবাই নৌকা ঘুরিয়ে বিপদে পড়া মানুষের দিকে এগোতে থাকে।
অন্যদিকে ডেভিড এবং তার পরিবার নৌকার উল্টা পাশে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তারা দূর থেকে ডানকানের নৌকাটি আসতে দেখে। ডানকান ডেভিড ও তার পুরো পরিবারকে উদ্ধার করে। তবে সে ডেভিডের ওপর প্রচণ্ড রেগেছিল, কারণ একজন বাবা হয়ে ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ সমুদ্রে আসাটা ছিল বড়ই ঝুঁকিপূর্ণ কাজ। তারা কথাবার্তা শেষে আবারও তাদের মিশনে ফিরে যায়। তারা তাদের আশেপাশের এলাকাটা স্ক্যান করে দেখতে পায় একটা বিশাল মজোসরাস তাদের দিকে আসছে। এইদিকে ডেভিডের পরিবারের সবাই যখন বুঝতে পারে যে বিশাল জন্তুটির হামলা থেকে তারা মাত্রই বেঁচে ফিরেছে, সেই জন্তুটিকে খোঁজার জন্যই তারা এখানে এসেছে, এটা শুনে তারা খুবই ভয় পেয়ে যায়। তবে মার্টিন তাদের মিথ্যা সান্ত্বনা দিয়ে বলে সামনে একটা দ্বীপ আছে যেখানে মানুষের বসতি আছে এবং শীঘ্রই তারা ডেভিডের পরিবারকে সেখানে নামিয়ে দেবে। তাই তাদের আর কোনো চিন্তা করার কারণ নেই। ততক্ষণে সে বিশাল ডাইনোসরটি তাদের নৌকার খুব কাছাকাছি চলে আসে। নৌকার প্রত্যেকেই নিজেদের অবস্থান নিয়ে দাঁড়িয়ে যায় এবং সেই ডাইনোসরের পিছু করতে থাকে। বেনের জাহাজের সম্মুখভাগে নিজেকে শক্ত করে বেঁধে ফেলে। সে বন্দুক হাতে প্রস্তুত হয়ে দাঁড়ায় মজোসারাসের রক্ত সংগ্রহ করার জন্য। কিন্তু ডাইনোসরের প্রথম আঘাতে জাহাজের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এমনকি বেনেট প্রায় জাহাজ থেকে পড়ে যেতে বসে। আর সে বিশাল ডাইনোসর বেনেটকে প্রায় গিলেই ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে ডক্টর হেনরি দ্রুত এসে বেনেটকে বাঁচিয়ে নেয়। বেনেট আবারও বন্দুক হাতে সেই ডাইনোসরের দিকে লক্ষ্য করে, কিন্তু সেই ডাইনোসরটিকে শুট করতে পারছিল না, কারণ 10 মিটার দূরত্বের মধ্যে না গিয়ে শুট করলে বোতলটির সূঁচ চামড়া ভেদ করতে পারবে না। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সঠিক মুহূর্তে শুট করে তারা মজোসরাসের রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়। রক্ত সংগ্রহের পর তারা তা দ্রুত লিকুইড নাইট্রোজেনের বক্সে সংগ্রহ করে। এই সময় ডক্টর হেনরি বেনেটকে প্রশ্ন করে, তুমি কি ভেবেছ আমরা যে কোম্পানির হাতে এই রক্ত তুলে দেব, তারা সেটা দিয়ে যে ওষুধ তৈরি করবে সেইটা অনেক বেশি চড়া দামে বিক্রি করবে, তাহলে আমাদের কি এটা করা উচিত হবে? এর থেকে ভালো হতো আমরা যদি এই রক্তগুলো ওপেন সোর্স করতাম, তাহলে কোনো একক কোম্পানির কাছে মহামূল্যবান এই ওষুধের কোনো প্যাটার্ন থাকতো না, আর সারা পৃথিবীর মানুষ এর সুফল পেত। কিন্তু বেনেট জানতো যদি সে এমন কোনো কাজ করে তাহলে তার নিজের কোনো লাভ হবে না, তাই সে এই প্রস্তাবে রাজি হয় না। এসব গল্পসল্প শেষ হওয়ার আগেই তারা খেয়াল করে যে স্পাইনোসরাস নামের এক ধরনের ডাইনোসর যারা মাটি এবং পানির দু জায়গাতে বাস করতে পারে, তারা তাদের জাহাজটাকে ঘিরে ফেলেছে। এই দৃশ্য দেখে হেনরি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে জানত স্পাইনোসরেরা মজোসরাস নামের সে বিশাল ডাইনোসরকে শিকার করতে সাহায্য করে, অর্থাৎ 2 প্রজাতি বন্ধুর মতো। কিন্তু এসব কিছু দেখে ববি একদমই রেগে যায়। সে বন্দুক হাতে নিয়ে স্পাইনোসরাসদের একে একে লক্ষ্য করে গুলি করতে থাকে, কিন্তু বারবার ডানকান তাকে সাবধান করার চেষ্টা করলেও রাগের মাথায় ববি নিজের নিরাপত্তার কথা ভুলে যায়। হঠাৎ একটি স্পাইনোসরাস কামড় দিয়ে ববিকে সমুদ্রে টেনে নিয়ে চলে যায়। ডানকানের চোখের সামনে তার একজন সঙ্গী হারিয়ে যায়। এরপর আবার মজোসরাসটি তাদের জাহাজে আক্রমণ করে। হামলার ফলে ছোট্ট বাচ্চা বেলা প্রায় সমুদ্রে পড়ে যেতে বসে, কিন্তু তার বাবা তাকে প্রাণপণে বাঁচিয়ে নেয়। এইসব দেখে ডানকান বুঝতে পারে এই বিশাল ডাইনোসরের হাত থেকে বাঁচতে হলে তাদের কম গভীরতা যেতে হবে, কারণ মজোসরাসগুলো কম গভীর জলে যেতে পারে না। তাই তারা দ্রুত তাদের জাহাজ নিয়ে সেন্ট হবার্ট দ্বীপের কাছাকাছি চলে যায়। পথিমধ্যে ডাইনোসরদের আক্রমণ দেখে ডেভিড তার মেয়ে তেরেসাকে সাহায্যের জন্য মেইডে সিগন্যাল পাঠাতে বলে। তেরেসা রেডিওতে বারবার মেইডে মেইডে বলে চিৎকার করতে থাকে, কিন্তু তখনই মার্টিন দ্রুত এসে তেরেসাকে থামানোর চেষ্টা করে, কারণ সরকারি কোস্টগার্ড যদি আসে তাহলে তাদের মিশন ব্যর্থ হয়ে যাবে। এ কারণে মার্টিন তাকে এটা করতে বাধা দেয়। তখন ডাইনোসরের ধাক্কায় তেরেসা নৌকা থেকে পড়ে যাচ্ছিল। সে তখন চিৎকার করে সাহায্য চায়, কিন্তু মার্টিন তাকে ইচ্ছা করে সাহায্য করে না এবং সে সমুদ্রে পড়ে যায়। তেরেসাকে সমুদ্রে পড়তে দেখে তার বয়ফ্রেন্ড জেভিয়ার ছুটে এসে লাফিয়ে পড়ে তাকে বাঁচাতে। এদিকে জাহাজ ধীরে ধীরে প্রবল পাথরের দিকে এগিয়ে চলছে, তাই ডেভিডও তার ছোট মেয়েকে নিয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে। মজোসরাস আবারও জাহাজে আক্রমণ করতে আসে, কিন্তু ডানকানের অভিজ্ঞতায় তারা সমুদ্রবর্তী তীরবর্তী এলাকায় পৌঁছে যায়। মজোসরাসটি তখন তাদের পিছু ছেড়ে দেয়, কিন্তু তাদের জাহাজটি একদমই অকেজো হয়ে পড়ে। সেটিকে আর সারিয়ে তোলা সম্ভব নয়। তবুও তারা প্রত্যেকেই প্রাণে বেঁচে যাওয়ায় খুশি ছিল। এদিকে সমুদ্রে লাফিয়ে পড়া ডেভিড ও তার পরিবার দ্বীপের অন্য এক পাশে একত্রিত হয়। একই সময় ডানকানের জাহাজ থেকে নিনা নামের মেয়েটি কিছু গুরুত্বপূর্ণ জিনিস নামিয়ে আনছিল। হঠাৎ করে পেছন থেকে এক বিশাল স্পাইনোসরাস তার উপর হামলা করে মুহূর্তের মধ্যে কামড় দিয়ে তাকে নিয়ে যায়। ডানকানের দূর থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ভালোভাবে মিশন শুরু হওয়ার আগেই তারা দুজন সঙ্গী হারিয়েছে। ডেভিড তার পরিবার নিয়ে সমুদ্র থেকে পাহাড়ের উপর চলে আসে। একটি গুহার ভেতরে এসে তারা এই দ্বীপের অসাধারণ সৌন্দর্য দেখে অবাক হয়। অন্যদিকে ডানকান এবং তার 2 সহকর্মী হারিয়ে একদমই হতাশ, কিন্তু বেনেট তাকে সাহস দিয়ে বলে, দেখো আমরা একটা যুদ্ধের ময়দানে এসেছি, তাই মন খারাপ করার সময় নেই।
আমরা একটা ডাইনোসরের রক্ত পেয়েছি, এখন বাকিগুলো নিয়ে মিশন শেষ করতে হবে। তারপর তারা সময় নষ্ট না করে দ্বীপের আরো গভীরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তারা জানতো না এখান থেকে বেরিয়ে আসার পথ কতটা কঠিন হবে। বেনেট সবাইকে আশ্বস্ত করে বলে, চিন্তা করার কিছুই নেই, আমি আমাদের মিশনের জন্য ব্যাকআপ রেস্কিউ টিম রেখেছি। তারা আমাদের নৌকার সিগন্যাল সবসময় মনিটর করবে। যদি 24 ঘন্টার মধ্যে কোনো নড়াচড়া না পাওয়া যায় তাহলে তারা হেলিকপ্টার নিয়ে আমাদের উদ্ধার করতে আসবে, এবং এই দ্বীপের দক্ষিণ পশ্চিমে যে হেলিপ্যাড আছে সেখানে 2 মিনিট দাঁড়াবে। তাই আমাদের 24 ঘন্টার মধ্যে বাকি দুটো ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে হবে এবং তারপর উঁচু কোনো জায়গায় গিয়ে সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। বেনেটের দল একটা ছোট খাল পেরিয়ে যাচ্ছিল। সে সবাইকে সাবধানে এগোতে বলে, কিন্তু মার্টিন বলে, চিন্তা করো না, আমি এখানে মরব না। হেনরি তখন তাকে সতর্ক করে যে এটা ভুল ধারণা, বুদ্ধিমান প্রজাতি বেশি দিন টিকে থাকে না। ডাইনোসরদের বুদ্ধি নেই, তবুও তারা 16 কোটি বছর রাজত্ব করেছে, আর আমরা মানুষ এত বুদ্ধি থাকার পরেও মাত্র 2.5 লাখ বছর। কিন্তু পৃথিবীতে যে পরিমাণ অস্ত্র আছে সে কারণে হয়তো 10 লক্ষ বছরের বেশি টিকে থাকতে পারবো না। তখন সেই জলাশয়ে তারা কিছু ডাইনোসরের উপস্থিতি লক্ষ্য করে, তবে তারা খুব সতর্ক ছিল, তাই কোনো বিপদ হয় না। তারা জঙ্গলের আরো গভীরে যাচ্ছে। তখন মার্টিন গাছে ঝুলে থাকা একটি বিশাল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খেয়াল করে, যেখানে পাইলটের কঙ্কাল এখনো স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে ডেভিডের মেয়ে তেরেসা মার্টিনের ওপর অনেক রেগে আছে, কারণ সে তাকে সমুদ্র পড়তে দেখেও বাঁচাতে আসেনি। তবে তারা মার্টিনের দেওয়া মিথ্যা সান্ত্বনা বিশ্বাস করেছে এবং ভেবেছিল এই দ্বীপে সত্যিই মানব বসতি বা মানুষদের গ্রাম আছে। এই বিশ্বাস নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। একটা স্থানে বিশ্রাম নেওয়ার সময় ডেভিডের ছোট মেয়ে বেলা ছোট্ট একটা ডাইনোসর দেখে। সে তাকে সামান্য চকলেট খাওয়ায় এবং আদর করে। রাতের বেলা ডেভিড তার মেয়ের বয়ফ্রেন্ড জেভিয়ারকে ধন্যবাদ জানায়, কারণ তার সাহসিকতার জন্যই তেরেসা বেঁচে আছে। বেলা তার পোষা ছোট ডাইনোসরটাকে আদর করে, তাকে কিছু খাবার খাওয়ায়, আর ডাইনোসরটাও নিশ্চিন্তে তার পাশে ঘুমিয়ে পড়ে। একটু পরে জেভিয়ার জলবিয়োগের উদ্দেশ্যে একপাশে চলে আসে। তখন কিছু হিংস্র ডাইনোসর তার দিকে আসতে থাকে, তবে ভাগ্য ভালো থাকায় একটি ক্যাটজাল কোয়াটলেস এসে তাদের উপর আক্রমণ করে এবং সেটাকে শিকার করে নিয়ে যায়। সকালে বেনেট ও তার দল এক বিশাল ঘাসের জঙ্গলে পৌঁছায় এবং সাবধানে এগোতে থাকে, কারণ যে কোনো সময় এখানে লুকিয়ে থাকা হিংস্র ডাইনোসরেরা তাদের উপর আক্রমণ করতে পারে। কিছুক্ষণ পর তারা একটি ক্রসব্রিডিং এর মাধ্যমে তৈরি হওয়া বিশাল একটি লেজবাহী টাইটানোসরাস দেখতে পায়। এই তৃণভোজী ডাইনোসর তাদের কোনো ক্ষতি করবে না, তাই ডক্টর হেনরি আনন্দের সাথে টাইটানোসরাসকে স্পর্শ করে, যা ছিল তার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। টাইটানোসরাস দুটো যখন নিজেদের মধ্যে ভালো সময় কাটাচ্ছে, বেনেট তখন বন্দুক দিয়ে সহজে তার রক্ত সংগ্রহ করে ফেলে। তারা খুব খুশি ছিল, কারণ 3টির মধ্যে 2টি ডাইনোসরের রক্ত তারা নিয়ে ফেলেছে, আর মাত্র একটা নেয়া বাকি আছে। অন্যদিকে ডেভিড তার পরিবারকে নিয়ে এগিয়ে চলছে, আর তাদের পিছু পিছু সেই ছোট কিউট ডাইনোসরটাও বেলা তাকে তার ব্যাগে ঢুকিয়ে নিয়ে যায়, কারণ সেই ডাইনোসরটাকে পোষা বানিয়ে ফেলেছে। তখন হঠাৎ করে পা পিছলে তারা সবাই একটা উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়, তবে ভাগ্য ভালো থাকায় কারো তেমন কোনো ক্ষতি হয়নি। সেখানে নদীর অপর প্রান্তে তারা একটা ছোট ভাঙা ঘর দেখতে পায়, যার পাশে একটা নৌকাও ছিল। তেরেসা তখন সাহস করে সে নৌকাটি নিতে যায়, কারণ তারা ভেবেছিল নদীপথে দ্রুত মানব বসতির কাছে পৌঁছানো যাবে। কিন্তু তারা তখনও জানতো না মার্টিন তাদেরকে মিথ্যা কথা বলেছে। তেরেসা খুব সাবধানে নদী পার হয়ে ভাঙা ঘরটার কাছে পৌঁছে যায়। তখনই সে দেখতে পায় একটি বড়সড় ডাইনোসরের ছিন্নভিন্ন দেহ সেখানে পড়ে আছে। এটা দেখে তেরেসা প্রচন্ড ভয় পায়, কারণ এটা কোনো ছোট বা সাধারণ ডাইনোসরের কাজ ছিল না। তখন ভয় পেয়ে সে পেছনে ঘুরে দেখতে পায় একটা বিশাল টিরেক্স ডাইনোসর এখানে ঘুমিয়ে আছে এবং এটাই তার আস্তানা। তার বাবা এবং জেভিয়ার তাকে সেখান থেকে চলে আসতে বলে, কিন্তু তবুও তেরেসা সাহস করে ঘরের ভেতর ঢুকে দেখে নৌকাটা অনেক আগেই ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত সেখানে একটা ইমার্জেন্সি বোট ছিল, তাই সে নৌকার ব্যাগটি টেনে নিয়ে আসার চেষ্টা করে। হঠাৎ করে বোটটি খুলে যাওয়ার শব্দে টিরেক্স জেগে ওঠে, তবে তখনও সে কিছুই বুঝে উঠতে পারেনি। টিরেক্সটি তৃষ্ণা মেটাতে জলাশয়ের কাছে চলে যায়। তখন তারা সবাই দ্রুত ভেলায় চড়ে পালানোর চেষ্টা করে, তবে এবার সেই হিংস্র জন্তুটির নজর তাদের উপরে পড়ে এবং সে তাদেরকে তাড়া করে। কোনো কিছুতে টিরেক্সটি তাদের পিছু ছাড়ছিল না। ধাওয়া করতে করতে এক সময় তাদের নৌকাটি উল্টে যায়। তারা তখন দ্রুত একটি বড় পাথরের পেছনে আশ্রয় নেয়, কিন্তু বেলা তখনও সে নৌকার নিচে লুকিয়েছিল। তবে যখন ডাইনোসর ভেলাটা মুখে তুলে নেয়, তখন বেলা সুযোগ বুঝে তার বাবার কাছে পালিয়ে চলে আসে। এভাবেই তারা সবাই প্রাণে বেঁচে যায়। অন্যদিকে বেনেট ও তার দলবল একটা বিশাল পাহাড়ের উপর পৌঁছে গেছে। সেখানে পাহাড়ের মাঝামাঝি একটা গুহায় ক্যাটজাল কোয়াটলেস নামে সে পাখির মতো ডাইনোসরের বাসা বেঁধেছে। তবে ওই ডাইনোসরের রক্ত নেওয়া এত সহজ নয়, কারণ তার আকার একটা F-16 যুদ্ধবিমানের সমান এবং এরা খুব দ্রুত উড়ে পালায়। বেনেট ডক্টর হেনরি আর লেক্লার্ক নামের এক সহযোগী
পাহাড় থেকে নিচে নেমে ডাইনোসরের গুহার কাছে যায়। মার্টিন ও ডানকান তাদের সুরক্ষার জন্য দড়িটি ধরে থাকে। বেশ কিছুক্ষণ পর বেনেট ও হেনরি গুহার ভেতরে প্রবেশ করে এবং সেখানে দেখতে পায় এক ধরনের প্রাচীন মহলের মতো একটা স্থান, যা দেখে তারা প্রচণ্ড অবাক হয়। বেনেট এবং হেনরি ক্যাটজেল ডাইনোসরের ডিমের ভেতর থেকে রক্ত সংগ্রহের জন্য গুহার ভেতর প্রবেশ করে। হেনরি তখন যত দ্রুত সম্ভব ডিম থেকে রক্ত নেওয়া শুরু করে। এইদিকে পাহাড়ের গায়ে লোহা গেঁথে পাহাড়ের ওপর থেকে লেকলার নিচে নামার চেষ্টা করছিল। হঠাৎ করে সে বিশাল পাখি ক্যাটজেল ডাইনোসরটি ডিমের আশেপাশে উড়ে এসে তাদের উপস্থিতি টের পায়। ডাইনোসরটি উড়ে এখানে চলে আসে এবং বেনেট ও হেনরির উপর আক্রমণ করে। লেকলার উপরে ঝুলে থেকে বেনেট এবং হেনরির সাহায্যের জন্য ডাইনোসরটির নজর তার দিকে আকর্ষণ করার চেষ্টা করে। তখন ডাইনোসরটি লেকলারকে ধরতে তার পেছনে ছুটে যায়। মার্টিন এবং ডানকান তাড়াতাড়ি দড়ি টেনে তাকে উপরে তুলে আনতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ক্যাটজাল কোয়ার্টলেস লেকলারকে জিভে তুলে জীবন্ত গিলে ফেলে। এরপর সে মার্টিন এবং ডানকানের ওপর আক্রমণ করার চেষ্টা করে, তবে তারা নিজেদের প্রাণ নিয়ে কোনো মতে একটি গুহার ভেতর লুকিয়ে পড়ে। এদিকে দড়িতে টান লাগার কারণে ভিতরে থাকা হেনরি নিচে পড়ে যায়, সঙ্গে ব্লাড স্যাম্পলের বোতলটিও। সে দড়িতে ঝুলে থাকা অবস্থায় ব্লাড স্যাম্পলটি নেয়ার চেষ্টা করছিল। তখন সে বোতলটির কাছাকাছি যেতে পারলেও দড়ি ছেড়ে হেনরি নিচে পড়ে যায়। সে গাছের পাতার উপর পড়তে পড়তে একটা জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে, তবে ভাগ্য ভালো থাকায় এত উঁচু থেকে পড়ার পরেও সে বেঁচে যায়। কিছুক্ষণ পরে বেনেট ও তার দলের বাকি সদস্যরা নিচে নেমে এসে হেনরিকে জীবন্ত দেখে অনেক খুশি হয়। তখন ব্লাড স্যাম্পলের বোতলটিও প্যারাশুটে উড়ে উড়ে তাদের সামনে চলে আসে। তারা সবগুলো ব্লাড স্যাম্পল কালেক্ট করে ফেলেছে। এখন তাদের বাড়ি ফেরার পালা। তাদের দলে এখন মোট 4 জন বেঁচে আছে আর 3 জনকে তারা হারিয়েছে। অন্যদিকে ডেভিড এবং তার পরিবার নৌকাটি নিয়ে একটি পরিত্যক্ত ল্যাবরেটরির কাছে পৌঁছে যায়, যেখানে একসময় ডাইনোসরদের ডিএনএ নিয়ে রিসার্চ করা হতো এবং বিভিন্ন প্রজাতির ক্রসব্রিডিং এর ডাইনোসরগুলো এখানে তৈরি করা হয়েছিল। এবং গল্পের শুরুতে আমাদের এই ল্যাবটিকে দেখানো হয়েছিল। তারা তখন ল্যাবের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে বেনেট, হেনরি, ডানকান এবং মার্টিন সেখানে পৌঁছে গেছে। তারা সেখানে ডেভিডের পরিবারকে দেখতে পায়। সবাই একসাথে খুশি হলেও মার্টিনকে দেখে টেরেসা ভীষণ রেগে যায়, কারণ সে তাকে সমুদ্র পড়তে দেখেও সাহায্য করেনি। তবে মার্টিন একটা বন্দুক হাতে সবার সামনে এগিয়ে আসে এবং সে এই বিষয়টা অস্বীকার করে। সে বলে তেরেসার মাথা খারাপ হয়ে গেছে। বেনেট তখন মার্টিনকে বলে, তেরেসার মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে, তাহলে তোমার হাতে বন্দুক কেন? মার্টিন জানায় এটা তার নিজের সুরক্ষার জন্য। সে তখন বেনেটের হাত থেকে স্যাম্পলগুলো নিজের কাছে নিয়ে নেয় এবং তার হাতের সাথে ভালোভাবে লক করে রাখে। সে ডেভিডের পরিবারের সবাইকে শান্ত হতে বলে, কারণ একটু পরে রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধার করতে আসবে। তখনই ল্যাবের জেনারেটরটি চালু হয়ে যায়। হেনরি বুঝতে পারে এটাতে টাইমার সেট করা, অর্থাৎ রাতের বেলা এটা অটোমেটিক অন হয়ে যায়। তখন সেখানে লাইটগুলো জ্বলে ওঠে এবং হঠাৎ করে চারপাশ থেকে পাখির মতো দেখতে অনেক ডাইনোসর তাদের উপর হামলা চালায়। তারা সবাই তখন এদিক সেদিক ছুটে পালায়। ডেভিডের পরিবারের সবাই একটি সুপার শপের ভেতর লুকিয়ে পড়ে। তারা দরজাটি ভালোভাবে লক করে দেয়, যাতে ডাইনোসরগুলো এখানে আসতে না পারে। তখন ছোট কিউট ডাইনোসরটি বেলাকে খুঁজতে খুঁজতে শপের ভেতরে চলে এসেছে। বেলা যখন সেই ডাইনোসরটাকে আদর করছিল, তখন উপর থেকে ছাদ ভেঙে একটা ডাইনোসর শপের ভেতরে চলে আসে। বেলা তখন একটি ফ্রিজের ভেতর ঢুকে লুকিয়ে পড়ে, আর গ্লাসের রিফ্লেকশনের কারণে ডাইনোসরটি বাইরে থেকে তাকে দেখতে পায় না। এরপর এখান থেকে ডাইনোসরটা সরে গেলে নিনা ফ্রিজ থেকে বের হয়ে তার বাবার কাছে চলে যায়। তারপর তারা একটি টানেলের ভেতর ঢুকে পড়ে এবং টানেল ধরে সামনে যাওয়ার চেষ্টা করে। এদিকে হেনরি এবং ডানকান ল্যাবের একদম মেন কক্ষে গিয়ে পৌঁছায়, যেখানে ডাইনোসরদের ক্রসব্রিডিং মিউটেশন করানো হবে। এইসব দেখে হেনরি অনেক অবাক হয়। তখন সে ল্যাবের বাইরে একটা বিশাল বৃহদাকৃতির ডাইনোসরকে যেতে দেখে। তার শরীর ভয় একদম জমে যায়। অন্যদিকে বেনেটের ওপর ডাইনোসর হামলা করে। বেনেট দ্রুত একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তখন রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে এখানে পৌঁছে গিয়েছে। মার্টিন এটা দেখার পর গাড়ি নিয়ে সে একাই হেলিকপ্টারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। বেনেট তখন জঙ্গলের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে এবং সে দেখতে পায় আন্ডারগ্রাউন্ড টানেলের ঢাকনাটা সরানো এবং সেখানে থাকা ডাইনোসরটা সেই টানেলে ঢুকে পড়েছে, যেখানে ডেভিড ও তার পরিবার আটকে আছে। এদিকে রেস্কিউ হেলিকপ্টার এসে পৌঁছেছে তাদের উদ্ধারের জন্য, তবে তারা এখানে কোনো মানুষ দেখতে না পেয়ে পুনরায় ফেরত চলে যাচ্ছিল। ডক্টর হেনরি তখন একটা ফ্লেয়ার গান চালিয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করলে তারা সেটা দেখতে পায়। ডক্টর হেনরি তখন ভীষণ খুশি ছিল এবং সে ডানকানকে ডাকতে থাকে। তখন ভয়ঙ্কর একটা বিশাল আকৃতির মডিফাইড ডাইনোসর তার পিছন দিয়ে চলে যায়। হেলিকপ্টারটি কাছাকাছি আসলে হেনরি তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তখন সে খেয়াল করে যে হেলিকপ্টারটি বর্তমানে সে ভয়ঙ্কর ডাইনোসরের মুখের ভেতর এবং এই বিশাল জন্তুটি পুরো হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয়। এবং এই ডাইনোসরটিকেই আমাদের সিনেমার শুরুতে দেখানো হয়েছিল এবং এটার নাম ডিরেক্স। অন্যদিকে ডেভিড টানেলের পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তখন ডানকান গিয়ে ঢাকনাটি সরিয়ে দেয়। ডেভিড তাকে ধন্যবাদ জানায়। তখন হেনরি এখানে দৌড়ে চলে আসে
এবং সে বিশাল বড় ডাইনোসরটার কথা তাদেরকে জানায়। তখন উল্টো তারাই ভয়ে টানেলের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। ডানকান সবাইকে জানায় এই টানেলটি সোজা আমাদেরকে সমুদ্রে নিয়ে যাবে, আর সেখানে একটা বড় নৌকা রাখা আছে। সবাই তখন তার কথা অনুযায়ী সামনে যেতে শুরু করে। একটু পর টানেলের ভেতর বেনেটের সাথে তাদের দেখা হয়। বেনেট তখন তাদেরকে নিচু হতে বলে। এখানে ঢুকে পড়া সেই ডাইনোসরটিকে সে গুলি করে মেরে ফেলে। তারপর তারা দ্রুত সমুদ্রের ডকের দিকে যেতে থাকে। অন্যদিকে মার্টিনও সমুদ্রের ডকের দিকেই এগিয়ে যাচ্ছিল। টানেলের শেষ মাথায় তারা একটা লোহার দরজা আটকে পড়ে। সবাই বুঝতে পারছিল না কিভাবে তারা বাইরে বের হবে। এই মুহূর্তে বাচ্চা মেয়ে বেলা নিজের জীবন ঝুঁকিতে ফেলে দরজাটা খুলতে বাইরে চলে যায়। সে অনেক কষ্টে সে দরজাটা খুলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার সামনে হাজির হয় সে বিশাল মডিফাইড ডাইনোসর টি-রেক্স। এইদিকে মার্টিন গাড়ি নিয়ে এখানে চলে আসলে ডাইনোসরটি এক কামড়ে তাকে ধরেই জ্যান্ত গিলে ফেলে। মার্টিনের কাটা হাত সহ স্যাম্পলের বক্সটা নিচে পড়ে যায়। বেনেট তখন দ্রুত সে বক্সটা তার কাছে নিয়ে নেয়। এখন তারা ভাবছিল কিভাবে সে বিশাল ডাইনোসরের হাত থেকে বাঁচা যায়। তখন ডানকান সবার জীবন বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সে ফ্লেয়ার গান দিয়ে টি-রেক্স ডাইনোসরটির মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে আনে এবং সে বেনেটকে বলে, তুমি নৌকায় চড়ে সবাইকে নিয়ে নিরাপদে চলে যাও, আমি তোমাদের জন্য নিজেকে উৎসর্গ করছি। বেনেট তাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু ডানকানের দৃঢ় ইচ্ছায় বাধ্য হয়ে সে নৌকায় চড়ে সমুদ্রের দিকে ছুটে যায়। ডানকানকে হারিয়ে তারা সবাই মন খারাপ করে বোট নিয়ে ফিরে যাচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের উপর থেকে একটা ফ্লেয়ারের আলোর ঝলক দেখা যায়। বেনেট বুঝতে পারে ডানকান হয়তো এখনো জীবিত আছে। তারা নৌকা ঘুরিয়ে ডানকানের দিকে ছুটে যায় এবং সেখানে ডানকানকে জীবিত দেখে সবাই ভীষণ খুশি হয়। সবশেষে বেনেট, ডানকান, ডেভিড ও তার পরিবার ভয়ানক এক আইল্যান্ড থেকে নিরাপদে বেরিয়ে এসে সমুদ্রের ওপারে যেতে থাকে। সেই সময় ছোট্ট মেয়ে বেলা তার সাথে করে সে কিউট ডাইনোসরটাকেও নিয়ে এসেছিল। সবকিছু এখন যেন ঠিকঠাক চলছে। শেষ মুহূর্তে ডক্টর হেনরি বেনেটকে প্রশ্ন করে, তাহলে এখন এই রক্তগুলো আমরা কাকে দেব? বেনেট বলে, সবারই উন্নত চিকিৎসার অধিকার আছে এবং এটা আমরা সারা দুনিয়ার মানুষদের উৎসর্গ করব। এই দৃশ্যটি দেখে আজকের সিনেমা এখানে শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।